হ্যালো, নাফিস স্যার। আমার কথা শুনতে পারে কিনা? নাফিস সামনে Yes, sir. শুনতে পারো? Yes, sir. হ্যাঁ স্যার, কথা শোনা যাচ্ছে। গুড। তোমরা সবাই কেমন আছো? মিঠুন, হ্যালো মিঠুন, তুমি কি শুনতে পারো? আমার কথা শুনতে পারো? স্যার শুনতে পারি। শুনতে পারো? হ্যাঁ স্যার। ওকে। আমরা গতদিন চতুর্দশ অধ্যায় শুরু করেছিলাম। বেশ কিছু জিনিস পড়ানো হয়েছিল। নাফিসা, বলো তো কি কি পড়ানো হয়েছিল বাবা? একটু বলো, মনে করে দাও। নাফিসা মানে Yes, sir. গত ক্লাসে কি কি আলোচনা করে হয়েছিল একবার একটু বলো তো। পার্ট 1, 2, 3, পাঠ এক, চতুর্দশ অধ্যায়। চতুর্দশ অধ্যায়ের পাঠ 1, 2, 3 পড়ানো হয়েছিল। পাঠ 1, 2, 3-এ কোন কোন টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল মনে আছে কি? কি কি বলেছিলাম? পৃথিবীর বায়ুমণ্ডল ও পানি চক্র। পৃথিবীর বায়ুমণ্ডল ও পানি চক্র নিয়ে কথা বলেছিলাম। ওকে। বায়ুমণ্ডলের কয়টি স্তর রয়েছে, কয়টি স্তরের কথা বলেছিলাম? 4টি। 4টি স্তর। কি কি স্তরের কথা বলেছিলাম? ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল। গুড গার্ল। ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল আর হলো তাপমণ্ডল। আচ্ছা, এগুলি সম্পর্কে কি একটু বলতে পারবে 2-1 লাইন করে? Yes, sir. ট্রোপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রোপোমণ্ডল। এই স্তরে বায়ুর বেশিরভাগ প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড থাকে। এই স্তরে মানুষ ও অন্যান্য জীবের জীবনকে প্রভাবিত করে এমন সব ঘটনা ঘটে। স্ট্র্যাটোমণ্ডল ট্রোপোমণ্ডলের ঠিক উপরেই শুরু হয়েছে স্ট্র্যাটোমণ্ডল। এই স্তর ট্রোপোমণ্ডল থেকে শুরু করে প্রায় আমি 39 একটু একটু চুপ কিলোমিটার করি। বিস্তৃত। তোমার প্রথম স্তরটা খুব সুন্দর হয়েছে, দ্বিতীয় স্তরের বিস্তৃতিটা বলো, কতটুকু বিস্তৃতি? প্রথমটা বলেছে 39 কিলোমিটার। 39 কিলোমিটার। গুড গার্ল। এখানে একটি ইম্পর্টেন্ট গ্যাস থাকে, সেই গ্যাসের নাম কি? ওজন। ওজন। ওজন স্তর, এই ওজন স্তরের কাজ কি বলো তো? এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে। গুড, সুন্দর হয়েছে। যে ওজন স্তর আমাদের ফিল্টার হিসেবে কাজ করে, তার মানে সূর্য রশ্মি যে ক্ষতিকর রশ্মিগুলো রয়েছে যেমন আলট্রা ভায়োলেট রশ্মি, এই রশ্মিগুলোকে ওজন স্তর বাধা প্রদান করে, শুধুমাত্র মানুষের উপকারী রশ্মিগুলো পৃথিবীতে পাঠায় দেয়। অনেক সুন্দর লেখাপড়া করেছেন নাফিসা মুনি। ওকে, আজকে একটু আলোচনা একটু পরে করব। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন লিখে দেবো, এটা প্রায় প্রতি বছরই আসে প্রশ্নটা। তোমরা একটু খাতা কলম নেবে সবাই, একটু লিখে নেই, লিখে নেওয়ার পরে আলোচনা করব, যাতে এর ভিতর 2-1 জন একটু লেটে জয়েন করে, ওরা যাতে মিস না করে। একটু লিখে নাও সবাই, খাতা কলম নাও। হেমা, শুনতে পারো আমার কথা? ইয়েস স্যার। খাতা আর কলম নেবে, খাতা নাও। আমি একটি পার্থক্য লিখে দেব, পার্থক্য লেখার পরে এটা নিয়ে আলোচনা করব আমি।
সবাই রেডি? খাতা কলম নিয়ে রেডি? আচ্ছা, আরেকজনকে একটু জিজ্ঞেস করি, কেউ কি পানি চক্র বলতে পারবে? গতদিন আমি পানি চক্র নিয়েও কথা বলেছিলাম। পানি চক্র কে বলতে পারবে? সাজিদ বলতে পারবে? সাজিদ বাবা বলতে পারবে? সাজিদ কি শুনতে পারো? সাজিদ, হ্যালো। আচ্ছা, নাফিসা মানে খাতায় লিখেছে নাকি? নাফিসা মানে ইয়েস স্যার। পানি চক্র সম্পর্কে একটু বলো তো দেখি। সবাই খাতা নিয়ে রেডি হতে হইতে তুমি একটু পানি চক্র বলো, সবাই একটু শুনে নিক, যারা ক্লাস মিস করেছে তারা একটু শুনে নিক। পানি চক্র সম্পর্কে কি বলেছিলাম? পানি চক্র যদি না থাকে তাহলে বৃষ্টি বৃষ্টি হতো না, নদীতে পানি থাকতো না, বৃষ্টি না হলে ভূগর্ভেও পানি থাকতো না, হলো ভূগর্ভ নদীতে পানি। পানি না থাকলে নদীতে পানি না থাকলে উম, মানুষ সেচ দিতে মানুষ পারতো না। দিতে পারতো না। তাহলে পানি চক্রের মূল কথা পর্বতের ছিল, চূড়ায় বা মেরু মূল কথা কি ছিল? পানি চক্রের মূল কথা ছিল যে সূর্যের তাপে, সূর্যের কিরণে সমুদ্র, নদী, খাল, বিলের পানি বাষ্পে পরিণত হয়ে ঘনীভূত হয়ে উপরে উঠে যায়, গিয়ে কিছু পরিমাণ আকাশে মেঘের সৃষ্টি করে, বা কিছু পরিমাণ ঘনীভূত হয়ে বা জমে পাহাড়ের চূড়ায় বরফ আকারে জমে যায়, তাই না? এটা বলেছিলাম। তারপরে মৌসুমী বায়ুর কারণে এই আকাশ থেকে মেঘমালাগুলো পানি আকারে জমিতে পড়ে, এবং এই জমি থেকে নদী, নালা, খাল, বিলটা আবার সমুদ্রে এসে মিশ্রিত হয়, এবং এই পানিগুলো আমাদের জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এখান থেকে নদী নালার পানি ইউজ করে আমরা সেচ কাজে ব্যবহার করি, ঠিক আছে? আর বলেছিলাম যদি পানি চক্র না থাকতো তাহলে মেরু অঞ্চলে যে বরফ রয়েছে এই বরফ গলা শুরু হতো, এবং পানি প্রতিনিয়ত, আবার বলি, পানি চক্রের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটি হলো যদি পানি চক্র না থাকতো, যদি সমুদ্রের পানি বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে না যেত, তাহলে যেভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে তোমার হচ্ছে বৈশ্বিক উষ্ণতার কারণে, এতে করে আমাদের মতো নিম্ন অঞ্চল যে দেশগুলো রয়েছে এই দেশগুলো সমুদ্রের নিচে ডুবে যেত, তলে যেত, ঠিক আছে? এরপরে ছিল, আলোচনা করেছিলাম যে পানি চক্র বা পানি আছে বলে প্রতি বছর বর্ষায় আমাদের জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এছাড়া আমাদের দেশের যতগুলো নদী রয়েছে, প্রায় 350 নদী রয়েছে, এই নদীগুলো মরে যেত, এই নদীগুলোতে পানি থাকতো না। আর এই নদীতে পানি না থাকলে আমাদের সেচ কাজের জন্য যে পানিগুলো লাগতো প্রতিদিনে বা প্রতিনিয়ত লাগে, এই পানিগুলো আমরা পেতাম না, আমাদের জমিগুলোতে আমরা ফসল করতে পারতাম না। তো পানি চক্রের এগুলি ছিল হচ্ছে উপকারী দিক। ওকে বাবা, আজকে আলোচনা শুরু করব আবহাওয়া ও জলবায়ু নিয়ে। এই দুইটি এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক। ফার্স্টে আগে লিখে দিব আবহাওয়া। সবাই খাতা কলম নিয়েছো? ওকে, এক পাশে লিখবে আবহাওয়া আর এক পাশে লিখবে জলবায়ু। প্রথম পার্থক্য, প্রথমে প্রশ্নটা লিখে নাও, লেখো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখো। প্রশ্নটি হইল আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখো। পার্থক্য লেখার পরে আলোচনা করব। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। আমার সঙ্গে যে কেউ একজন লাইনে থাকো। নাফিসা তুমি থাকো? ইয়েস স্যার। আচ্ছা, লিখেছো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য? ইয়েস স্যার। প্রথম প্রশ্ন লেখা শেষ। প্রথম পার্থক্য, প্রথম লেখো 1 নম্বর পার্থক্য আবহাওয়া। আবহাওয়া লেখো কোন এলাকা বা স্থানের, কোন এলাকা বা স্থানের বায়ুমণ্ডলের কয়েকদিনের অবস্থা, বায়ুমণ্ডলের কয়েকদিনের অবস্থা হলো আবহাওয়া, হলো আবহাওয়া। স্পষ্ট হয় না, কতদিন ওই ইন্টারনেটে লিখে দিয়েছি, মুখে বলে দাও। আচ্ছা বাবা লিখেছো, আমি একটু এটা সম্পর্কে আলোচনা করব। কি লিখেছো নাফিসা বলো তো? কোন এলাকা বা স্থানে বায়ুমণ্ডলের কয়েকদিনের অবস্থা।
হইলো আবহাওয়া। হলো আবহাওয়া। আবহাওয়াটা একটু এটা নিয়ে একটু আলোচনা শুরু করি। তোমরা সবাই সংবাদের একটি অংশ দেখবে, প্রতিদিন আগামীকালের আবহাওয়া কি রকম হতে পারে এরকম একটা নিউজ থাকে। যেমন গত 2 দিন হলে বলা হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় 2-1টি প্রদেশে আবহাওয়ার অবস্থা খারাপ, এই কারণে আমাদের দেশে একটু শীত জেগে বসেছে, ঠিক আছে। তার মানে এই যে আগামীকাল কি রকম শীত হতে পারে বা আগামীকাল বৃষ্টিপাত হবে কিনা, এই যে পূর্বাভাসগুলো দেওয়া হয়, এটাই হলো আবহাওয়া। আবহাওয়া আর জলবায়ু এই দুটোর ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আবহাওয়া হলো কোনো স্থানের কয়েক দিনের, মানে হয়তো বা আবহাওয়া কি হতে পারে আগামী 2 দিন বা 3 দিনের যে পূর্বাভাস দেয়। কি কি রকম পূর্বাভাস দিতে পারে, যে আগামীকালের বায়ুমণ্ডলের তাপ কেমন হবে, চাপ কেমন হবে, আর্দ্রতা কেমন হবে। আর্দ্রতা মানে হচ্ছে গতদিনের ক্লাসে আলোচনা করেছি, বা বৃষ্টিপাত হবে কিনা বা শীত হবে কিনা, এই সার্বিক অবস্থা। আবারও বলি, কোন অঞ্চলের বায়ুমণ্ডলের সার্বিক অবস্থা অল্প কয়েকদিনের, 2 থেকে 4 দিনের, অল্প কয়েকদিনের সার্বিক অবস্থাটা হইল আবহাওয়া। আর জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের, যেমন আমরা তোমার দক্ষিণ এশিয়ায় বাস করি, আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপরে হলো তোমার কি বলে এটার মালদ্বীপ, আমাদের এই অঞ্চলে, এই দক্ষিণ অঞ্চলের কয়েকশো বছরের বা কয়েকশো বছর যদি না বলো, মিনিমাম 25 থেকে 30 বছরের গড় যে আবহাওয়া, এটাকে বলা হবে হচ্ছে জলবায়ু। জলবায়ু আর আবহাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। আমি আরেকবার একটু বলি, জলবায়ু ও আবহাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। জলবায়ু হলো কয়েক দিনের বায়ুমণ্ডলের প্রাকৃতিক অবস্থান, বা বায়ুমণ্ডল বলো, তাপ বলো, আর্দ্রতা বলো, বৃষ্টিপাত হবে কিনা, এই কয়েক দিনের সমষ্টিটা হইল আবহাওয়া। আর কয়েক বছর, মিনিমাম 20 থেকে 30 বছরের, হ্যালো তোমরা কি সবাই আমার কথা শুনতে পারো? ইয়েস স্যার। ইয়েস স্যার। 20 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে বলা হবে হলো জলবায়ু। যেমন ধরো, আমি ছোট থেকে দেখে এসেছি যে তোমার আষাঢ় মাসে বৃষ্টি হয়, শ্রাবণ মাসে বৃষ্টি হয়, ঠিক আছে। এটা হয়তোবা তুমিও দেখো এরকম, এই এই কন্টিনিউটা এটা হয়তোবা আরো 20 বছর বা 25 বছর চলবে। এরপরে জলবায়ু পরিবর্তন হয়ে এই সময়টা চেঞ্জ হয়ে যেতেও পারে। বাট এটা এইরকম না যে এই বছর আষাঢ় মাসে বৃষ্টি হয়েছে, সামনের বছর হবে না। আবহাওয়া জলবায়ুতে, একটা জলবায়ু মিনিমাম 25 থেকে 30 বছর চলে, তারও বেশিও চলতে পারে, কিন্তু আবহাওয়ার পরিবর্তন 2-3 দিন পর পরই চেঞ্জ হয়। অর্থাৎ আবহাওয়া চেঞ্জ হয় খুব দ্রুত, কিন্তু জলবায়ু খুব দ্রুত চেঞ্জ হয় না। তাহলে আবহাওয়া বলতে আমি কি বোঝানোর চেষ্টা করলাম? আবহাওয়া বলতে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কোন স্থানের কয়েক দিনের তাপমাত্রা, আর্দ্রতা বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বা গরম বা ঠান্ডা হওয়ার সম্ভাবনা, এই সমষ্টিকে বা বলা হবে হলো আবহাওয়া। আর জলবায়ু হলো কয়েক বছরের আবহাওয়ার পূর্বাভাসটাকে বলা হবে, আবহাওয়ার গড়টাকে বলা হবে হলো জলবায়ু। তাহলে আবহাওয়া সম্পর্কে আর কে কি লিখেছো? আর কে কি লিখেছো? মিঠুন কি লিখেছো বলো তো? মিঠুন আবহাওয়া সম্পর্কে কি লিখেছো? নাই। সাজিদ, হ্যালো সাজিদ। ওকে, সাজিদ হয়তো শুনতে পারে নাই। নাফিসা, এবার লেখো জলবায়ু। পার্থক্যের প্রথম পার্থক্য জলবায়ু। জলবায়ু লেখো, কোন এলাকা বা অঞ্চলে কয়েক বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো জলবায়ু। আবারও বলে দেই, কোন এলাকা বা অঞ্চলের কয়েক বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো জলবায়ু। নাফিসা মানে কি লিখলে বলো তো? হ্যালো, আনমিউট করে একটু কথা বলো। কোন এলাকা বা অঞ্চলের কয়েক বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। ওকে, গুড গার্ল। আর আবহাওয়া সম্পর্কে কি লিখেছো নাফিসা মানে? আবহাওয়া সম্পর্কে কি লিখেছো?
কোন এলাকা বা স্থানে বায়ুমণ্ডলের কয়েকদিনের অবস্থা হলো আবহাওয়া। তাহলে কয়েক দিনের অবস্থা হইল আবহাওয়া, আর কয়েক বছরের অবস্থাটা হইল জলবায়ু। ক্লিয়ার? আমি অন্য কারো কাছ থেকে একটু শুনতে চাই। আম, একটু আনমিউট করে কথা বলবে। কামিনী, হ্যালো, শুনতে পারো আমার কথা? সাজিদ, সাজিদ, একটা মেয়ের কথাই শোনা। ওকে, এরপরে লেখো 2 নম্বর পার্থক্য। আবহাওয়া বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা। লেখো, আবহাওয়া বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা। আবহাওয়া বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা। আবহাওয়া বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা। হেমা, হ্যালো, আবহাওয়া বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা। এ পাশে 2 নাম্বার লেখো, আবহাওয়ার বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা লিখেছো। আর জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘ সময়ের অবস্থা। জলবায়ু কোন অঞ্চলের বায়ুমণ্ডলের দীর্ঘ সময়ের অবস্থা। এটা স্বল্পকালীন অবস্থা, আর এটা দীর্ঘ সময়ের অবস্থা। আমি একটু আলোচনা করে দেই, আরেকবার একটু আলোচনা করে দেই। যে আমি গতদিন বলেছি এখন শীতকাল, হয়তো বা ধরে নাও আজকে রোদ ওঠে নাই, আগামীকালও রোদ উঠবে না, পরশু উঠবে না, এরকম সর্বোচ্চ যদি শীতের ভিতর দেখো সর্বোচ্চ 4 থেকে 5 দিন হয়ে থাকে, মানে এটা স্বল্পকালীন। বাট যদি জলবায়ু হতো, জলবায়ু বছরের পর বছর এই অবস্থাটা যদি চলতো, তাহলে এটাকে আমরা জলবায়ু বলতাম। কিন্তু স্বল্পকালীন হইলে সেটাকে আমরা আবহাওয়া বলবো। তাহলে আবহাওয়াটা হলো বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা, এটা স্বল্প সময়ের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। আর জলবায়ুটা হলো দীর্ঘকালীন। 3 নাম্বার পার্থক্য লেখো, আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। আবহাওয়া দ্রুত দ্রুত পরিবর্তন হয়। এখন হয়তো বা রোদ উঠেছে, এখন থেকে আধা ঘন্টা পরে মেঘাচ্ছন্ন হতে পারে, রোদটা চলেও যেতে পারে, অথবা এখন থেকে আধা ঘন্টা পরে বৃষ্টিও হতে পারে, ঝড়ও হতে পারে। অর্থাৎ আবহাওয়া প্রতিনিয়ত চেঞ্জ হয়, কিন্তু জলবায়ু প্রতিনিয়ত চেঞ্জ হয় না। জলবায়ু চেঞ্জ হওয়ার জন্য সময়ের প্রয়োজন। মিনিমাম একটা জলবায়ু পরিবর্তন হতে 25 থেকে 30 বছর লাগে একটা এলাকার জলবায়ু পরিবর্তন হওয়ার জন্য। তো 3 নাম্বার পার্থক্য লেখো, আবহাওয়া আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়, আর জলবায়ু দ্রুত পরিবর্তন হয় না। জলবায়ু দ্রুত পরিবর্তন হয় না। আমি একটু নাফিসার সঙ্গে আবারও একটু কথা বলবো। নাফিসা, কি লিখেছো বাবা, একটু বলো তো। স্যার প্রথম থেকে বলবো? নো, লাস্টেরটা কি বললাম এটা সম্পর্কে একটু বলো। আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়, জলবায়ু দ্রুত পরিবর্তন হয় না। আর তার আগেরটা কি লিখেছো? আবহাওয়া বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা, জলবায়ু জলবায়ু কোনো অঞ্চলের দীর্ঘকালীন অবস্থা। দীর্ঘকালীন অবস্থা, সুন্দর হয়েছে। আর একটি পার্থক্য লিখবে, আমি 4টি পার্থক্য দেব। যদি কখনো, হ্যালো, যদি কখনো দেখো এই প্রশ্নটি খতে এসেছে অনুধাবনে, অনুধাবনের ক্ষেত্রে তোমরা 2টি পার্থক্য লিখবে। যদি দেখো এই প্রশ্ন গতে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে 3টি পার্থক্য লিখবে। আর যদি উচ্চতর দক্ষতা কখনো যদি দেখো 4 নম্বরে এসেছে, তাহলে 4টি পার্থক্য দিবে। এটা প্রশ্নের মার্কসের উপর ভিত্তি করে অ্যানসারটা করবে। আর 4 নাম্বার, হ্যাঁ, 4 নাম্বার পার্থক্য লেখো একটু। 4 নাম্বার পার্থক্য হলো কয়েকদিনের আবহাওয়া পর্যালোচনা করে আবহাওয়ার গড় বের করা হয়। দেখো, কয়েকদিনের আবহাওয়া পর্যালোচনা করে আবহাওয়ার গড় নির্ণয় করা হয়। হ্যালো হেমা, প্রবলেম হচ্ছে? শুনতে পারো তুমি আমার কথা?
আর স্যার ওই পয়েন্টটা আবার বলেন। কয়েকদিনের আবহাওয়ার গড় লাগো, কয়েকদিনের আবহাওয়ার পর্যালোচনা করে আবহাওয়ার গড় নির্ণয় করা হয়। কয়েকদিনের আবহাওয়া পর্যালোচনা করে আবহাওয়ার গড় নির্ণয় করা হয়। আবহাওয়া শেষ হয়েছে? আবহাওয়া শেষ হলে এবার চলে আসো জলবায়ু। জলবায়ু দেখো, দীর্ঘ সময়ের, ব্র্যাকেটের মধ্যে লিখে নাও, 20 থেকে 30 বছরে গড় আবহাওয়া পর্যালোচনা করে জলবায়ু নির্ণয় করা হয়। ওকে, নাফিসা কি লিখেছে একটু বাবা বলো তো। লাস্টের পয়েন্টটা আবার বলেন। জলবায়ু। দীর্ঘ সময়ের, অর্থাৎ ব্র্যাকেটের ভিতর লেখো দীর্ঘ সময়ের, ব্র্যাকেটের ভিতর লেখো 20 থেকে 30 বছরের গড় আবহাওয়া পর্যালোচনা করে জলবায়ু নির্ণয় করতে হয়। ওকে, নাফিসা আপনি আরেকবার একটু বলো, পার্থক্যগুলো বলো। তুমি সাউন্ডটা একটু অফ করো, মিউট করে দাও। তুমি সাউন্ডটা মিউট করে দাও। নাফিসা একটু কথা বলো। স্যার বলো কি কি পার্থক্য লিখেছো। আমি ফার্স্ট তোমার কাছে আমি সামারি জানতে চাই, কি কি পার্থক্য লিখেছো। আবহাওয়া কাকে বলে বলো, একটা একটা করে পার্থক্য বলো। কোনো এলাকা বা স্থানে বায়ুমণ্ডলের কয়েকদিনের অবস্থা হলো আবহাওয়া। গুড। আবহাওয়া বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা। আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। গুড। কয়েকদিনের আবহাওয়া পর্যালোচনার পর আবহাওয়ার গড় নির্ণয় করা হয়। হ্যাঁ, 4টি পয়েন্ট লিখেছো। জলবায়ু। জলবায়ু, হ্যাঁ। জলবায়ু কোনো এলাকা বা অঞ্চলের কয়েক বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। হ্যাঁ, জলবায়ু হলো কোনো অঞ্চলের দীর্ঘকালীন অবস্থা। গুড। জলবায়ু দ্রুত পরিবর্তন হয় না। হ্যাঁ, দীর্ঘ সময়ের অর্থাৎ 20 থেকে 30 বছরের গড় আবহাওয়া পর্যালোচনা করে জলবায়ু। হ্যাঁ বলো। দীর্ঘ সময়ের অর্থাৎ 20 থেকে 30 বছরে গড় আবহাওয়া পর্যালোচনা করে জলবায়ু নির্ণয় করা হয়। সুন্দর হয়েছে। স্যার দুটাই বলছি। হ্যাঁ, 4টি পার্থক্য খুব সুন্দর হয়েছে। তাহলে তোমরা বইয়ে অর্থাৎ পরবর্তী পাঠ 5 এবং 6 এখান থেকে তোমরা একটু আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে আমি পার্থক্য লিখে দিয়েছি। আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে একটু বলবে। এখানে যা যা লেখা আছে সেটা পার্থক্যের ভিতরে আমি উল্লেখ করেছি। যে আবহাওয়া বলতে কি বোঝানো হয় আমি আরেকবার একটু আলোচনা করে দেই। আবহাওয়া বলতে বোঝানো হয় কোনো স্থানে, কোনো দিনের, একদিনেরও হতে পারে অথবা কয়েক দিনের, ওই স্থানের বায়ুমণ্ডলের তাপ, বায়ুমণ্ডলের চাপ অথবা আর্দ্রতা অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা অথবা শীত হওয়ার সম্ভাবনা, এই ধরনের
সমষ্টিকে বা এই সকল জিনিসের সমষ্টিকে বলা হবে হইল আবহাওয়া। আর কোন একটি নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট অঞ্চলে কয়েক বছরে মিনিমাম 25 থেকে 30 বছরে গড় আবহাওয়া পর্যালোচনা করে যেটা বলা হয় সেটা হলো জলবায়ু। ওকে, আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকে হয়তোবা আমাদের বগুড়াতে শীতের সকালে রোদ দেখা গেছে, অথচ আমাদের পার্শ্ববর্তী রাজশাহীতে দেখা গেল যে আজকে রোদের মুখী দেখা যায়নি, সূর্যি মামা মুখী দেখায় নাই। তার মানে ওখানকার আবহাওয়া একরকম, এখানকার আবহাওয়া আরেকরকম। আবহাওয়া প্রতিনিয়ত চেঞ্জ হয়, কিন্তু জলবায়ু প্রতিনিয়ত চেঞ্জ হয় না। জলবায়ু চেঞ্জ হয় প্রায় 20 থেকে 30 বছর বা 25 বছর পর পর জলবায়ু পরিবর্তন হয়, কিন্তু আবহাওয়া প্রতিনিয়ত, এমনকি ঘন্টা ঘন্টাও চেঞ্জ হতে পারে। 2 নাম্বার হইল আবহাওয়ার পরিবর্তনটা স্বল্পকালীন, এটা দীর্ঘ সময়ের জন্য এই পরিবর্তন হয় না। ঠিক আছে, আবহাওয়া খারাপ হয়েছে, আজকে যদি আবহাওয়া খারাপ হয় আজকে সারাদিন খারাপ থাকতে পারে, কাল খারাপ থাকতে পারে, আগামী পরশু খারাপ থাকতে পারে, তার মানে এটা মাসের পর মাস খারাপ থাকে না, এটা স্বল্পকালীন। কিন্তু জলবায়ু স্বল্পকালীন না, এটা দীর্ঘকালীন। আর একটি হলো গড় আবহাওয়া। কোনো এলাকার যদি আবহাওয়া বের করতে চাই তাহলে ওখানকার কয়েকদিনের তাপমাত্রা হোক বা কয়েকদিনের বৃষ্টিপাত হোক বা কয়েকদিনের শীত হোক, এই এই সকল জিনিসকে কয়েকদিনের যে কোনো ইয়েকে তোমার গড় করে নিয়ে যেটা বের করা হয় সেটা হলো আবহাওয়া। আর কয়েক বছরের আবহাওয়াকে গড় করে যেটা করা হয় এটা হলো জলবায়ু। আশা করি আবহাওয়া আর জলবায়ু তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে, তোমরা একটু বইয়ে দাগ দিয়ে নাও। তোমরা বইয়ে পার্ট 5, পার্ট 6 আর পার্ট 7, এই 3টা পার্ট আজকে আমরা আলোচনা করলাম। এই 3টা পার্টের মোটামুটি এই টপিক সম্পর্কেই রয়েছে। একটি হলো আবহাওয়া কি, আর একটা পার্টে রয়েছে জলবায়ু কি, এক পার্টে রয়েছে আবহাওয়া আর জলবায়ুর ভিতর পার্থক্য। এই এই 3টি পার্ট তোমরা একটু বইয়ে ভালোভাবে আলোচনা করবে। তাহলে আমরা চতুর্দশ অধ্যায়ে আমরা যা যা শিখলাম এই কয়েকদিনের ক্লাসে, একটি হলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর শিখেছি, তারপরে শিখেছি পানি চক্র, তারপরে আজকে শিখলাম আবহাওয়া ও জলবায়ু, আবহাওয়া ও জলবায়ুর ভিতরে পার্থক্য। ওকে, শুধু নাফিসা পড়া দিয়েছে, পড়া দেয়নি, খুব সুন্দর করে পড়া দিয়েছে, অন্যরা কেউ কথা বললে না। ঠিক আছে, এটা খারাপ লাগলো। আগে কিন্তু সবাই, বিশেষ করে গতদিন সাজিদ পড়া দিয়েছিল, আজ কিন্তু সাজিদ পড়া দাও নাই। ওকে, কালকে রাতে সাজিদ কি পড়েছো, আজ কিন্তু সাজিদ একবার, আমি অনেকবার প্রশ্ন করেছি কিন্তু একবারও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো নাই, এটা খুব খারাপ লাগলো সাজিদ। আগামী দিনের ক্লাসে যেন আমি সবার কাছ থেকে পড়া পাই। আগামী কালকে ক্লাসে আমি এটা ধরবো, আবহাওয়া জলবায়ু পরিবর্তন। আমি মিঠুন, হেমা, কামিনী, সাজিদ এই 4 জনকে পড়া ধরবো। আগামী দিনে এই পার্থক্যটা তোমরা একটু পড়ে নেবে। ওকে, তো তোমরা সবাই ভালো থেকো, ভালো করে লেখাপড়া করো। ওকে, শুধুমাত্র এই পার্থক্যটুকু করে রাখবে। আগামী দিনের, আগামীকালকে ক্লাসে আমি বৈশ্বিক উষ্ণতা নিয়ে কথা বলবো, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। এটা একটু বোঝার জন্য তোমরা রিডিং করে রাখতে পারো। তো সবাই ভালো থেকো, ঠিক আছে, ভালোভাবে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।